0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তি সহ লিখতে বলেছে। 0.081 পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন পূর্ণবর্গ সংখ্যা নয়? কারণ এখানে দশমিকের পর শূন্য রয়েছে, তাই শূন্য থাকলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। আর এখানে দশমিকের পর তিনটে দেখো সংখ্যা রয়েছে, 1 2 3, তাহলে এটা বিজোড় হয়ে গেল। যেহেতু বিজোড় তাই এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি জোড় থাকতো তাহলে সেটা পূর্ণবর্গ হতো। এখানে আমি লিখেছি, এখানে 0.081 সংখ্যাটিতে দশমিকের পর তিনটি সংখ্যা আছে, তাই এটি বিজোড়। আমরা জানি দশমিকের পর বিজোড় সংখ্যা থাকলে সেটি পূর্ণবর্গ হয় না, তাই এটি পূর্ণবর্গ সংখ্যা হয় না। যদি সংখ্যাটি দশমিক তুলে দেওয়া হয় তাহলে সংখ্যাটি হবে 0081 সমান 81। তাহলে 81 এর বর্গমূল করলে 81 এর বর্গমূল করলে কত হবে? বর্গমূল করলে রুট দিয়ে আমরা বর্গমূল করব 81। তোমরা যে কোনো প্রক্রিয়াতে বর্গমূল করতে পারো। তো 81 এর বর্গমূল আমরা জানি যে সবাই 9 হবে, তো এখানে 9টাই হয়েছে। তোমরা কিন্তু চাইলে এত অবধি লিখতে পারো, কারণ এখানে শুধুমাত্র যুক্তি সহ লিখতে বলেছে। কত হবে বর্গমূল করলে সেসব কিন্তু দেখাতে বলেনি। তোমরা যদি চাও এত অবধি লিখতে পারো, আর তোমরা যদি চাও পুরোটা এতটা অবধি অঙ্কটা করতে পারো, ঠিক আছে? কোনো কিন্তু অসুবিধার কোনো ব্যাপার নেই। তোমাকে যেহেতু যুক্তি সহ বোঝাতে বলেছে তাই তুমি পুরোটাই কিন্তু করতে পারো। ওকে, তারপরে অঙ্কটাতে এবার চলে আসো। 4.41 এর বর্গমূল কত? তাহলে 4.41 বর্গমূলটা আমি দুভাবে দেখাবো, কারণ বইতে একটা পদ্ধতি রয়েছে আর একটা পদ্ধতি আমি তোমাদের দেখাবো। সেটা হচ্ছে, এখানে তোমরা দশমিক তুলে দিলে নিচে কত পাবে? 100, কারণ দশমিক 1 2 দু ঘর আগে আছে, তাহলে একই পিঠে দুটো শূন্য বসলো। এরপর তোমরা বর্গমূলটা করো। বর্গমূল কিভাবে করবে দেখো, 441 এর এখানে যদি আমি রাফে যদি রুট করি, তাহলে এখানে 441 কে যদি আমি পাশে লসাগু করি কত হবে? অবশ্যই করে রাফটা কিন্তু তোমরা অন্য খাতায় বা পাশে করবে। তাহলে এখানে কত দিয়ে খাবে? 7 দিয়ে খাওয়াচ্ছি। 7 7 6 42, 7 3 21, 7 9 63, 3 3 9, তাহলে কত হলো? 7 7 7 7 3 3। আর 100টাকে ভাঙালে কত হবে? এটা একটু সময় লাগবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্সটা খুব কম থাকবে। 5 দুগুণে 10, 5 4 20, 2 দুগুণে 4, তাহলে এখানে হলো 5 গুণ 2 গুণ 2 গুণ 5 হলো। তাহলে এবার দুটো সংখ্যা, একটার জন্য আমি এই যে দুটো সংখ্যা রয়েছে তার জন্য আমরা একটা সংখ্যা পাবো, তাহলে 3 আর তার হোল স্কোয়ার, এরকম ভাবে লিখলাম। এর মানেও তাই যে 7 × 7 আর 3 × 3। আর এখানে এটা করলে কত হয়? এখানেও তাই করব, 5 × 2 তার হোল স্কোয়ার দেবো, কারণ এর মানে হচ্ছে দুটো 5 যেহেতু রয়েছে আমি একবার লিখলাম, আর দুটো 2 যেহেতু রয়েছে আমি একবার লিখলাম। ঠিক আছে, তো লেখার পর এবার 7 3 21, 21 21, আর নিচে হচ্ছে 5 দুগুণে 10 হোল স্কোয়ার, তাহলে কত হবে এখানে? 2 না, দাঁড়াও, প্রথমে আমরা এখানে রুট থেকে পুরোটা বের করে নিই, তাহলে পরের লাইন হবে 2.1। এই পদ্ধতিটা তোমাদের কিন্তু বড় মনে হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমরা করলে এটা কিন্তু কম ভুল হওয়ার চান্স থাকবে। আর একটা পদ্ধতি আমি এখানে করে দেখাচ্ছি, এটা আমি এখানে করলাম, আর একটা পদ্ধতি আমি এখানে করে দেখাচ্ছি। তাহলে √4.41। তো এটার বর্গমূল কিভাবে করব? 4.41 যেরকম তোমরা বর্গমূল করো, আর এটার মাথায় আর দিতে হয় না দাগ। তো 2 দুগুণে 4 হলো। এখানে এদিকে দাগটা আমার ভুল দেওয়া হয়ে গেছে। তো 2 দুগুণে 4, তাহলে 2 এর সাথে 2 গুণ করে এখানে বসবে 4, আর এই জোড়টা পুরো নেমে যাবে, আর দশমিকটা এখান থেকে উঠে গিয়ে এখানে চলে আসবে, 2 এর পাশে চলে আসবে। তো এখানে 4 1 1 1, তাহলে 41 41 হয়ে গেল 2.1। তোমরা যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু অঙ্কটা করতে পারো। ওকে হলো। তারপরে অঙ্কটা এবার দেখো, মান নির্ণয়ের ক্ষেত্রেও তাই করব। তোমরা যে কোনো একটা এই পদ্ধতি অবলম্বন করেও করতে পারো, আবার এই পদ্ধতিতেও করতে পারো। তো আমি সেই ফার্স্টের পদ্ধতিটা দেখাচ্ছি, কারণ এটাও একটু বেশি ইজি। তাহলে 1.21 এর আমি বর্গমূল করলাম, কত হলো দেখি। বারবার আমি দাগটা উল্টো দিকে দিয়ে দিচ্ছি। যাই হোক, 1 1 1 1 বসালাম, দশমিক উঠে গিয়ে এখানে বসে গেল 2। এবার 1 কে আমি 2 দিয়ে গুণ করব, 2 হবে, আর 1 1 কে
তাহলে এখানে কত হলো 1.1 যোগ, এখানে মাইনাস চিহ্ন ছিল, আমার ভুলটা হয়েছে, তো এখানে 64, 0.64 আছে। তাহলে 0.64 এর বর্গমূল করছি, তাহলে এখানে দশমিকটা প্রথমে উপরে উঠে গেল, এই দুটো জোড় নিয়েছি, তাহলে 8 8 64, তাহলে 0.8। আর এখানে রয়েছে 2.89, 2.89 কে ভাগ করলে কত হবে? প্রথমে এক কত দিয়ে খাওয়াবো? 2 দিয়ে খাওয়াই না, 2 দুগুণে 4 হয়ে যাবে, তাহলে কত দিয়ে খাওয়াবো? 1 দিয়ে খাওয়াতে হবে, কিন্তু এখানে 289, এখানে মাঝখানে পয়েন্ট আছে। তো দশমিকটা আমি তুলবো না এখন, প্রথমে জোড় নিলাম, পিছন দিক থেকে জোড় নিতে হয়, তোমরা জানো সবাই। তাহলে 1 দিয়ে খাওয়াই, কারণ 2 দুগুণে 4 হয়ে যাবে, তাহলে 1 1 1 বসালাম। তাহলে এখানে এরপর দশমিকটা তুলে এখানে বসিয়ে দিচ্ছি, বিয়োগ করলে 1 বেরোয়। এবার 89 কে এখানে নামিয়ে দিলাম, 189 কে নামালাম, তাহলে 1 এর জোড় হচ্ছে 2। এবার কত দিয়ে খাওয়াবো? আমাদের এখানে গুণ করে করে দেখতে হবে যে লাস্টে 9 কততে আসছে। 7 7 49, 49 এর 9 হাতে 4, 7 দুগুণে 14, 15 16 17 18, এটা দিয়ে মিলবে, 189 হচ্ছে। তাহলে এখানে 7 189 বসাই, তাহলে 1.7 এখানে হবে। তাহলে 1.8 আর 1.8 যোগ করলে কত হবে? 1.9, তাহলে 1.9 থেকে 1.7 বিয়োগ করলে কত হবে? 0.2 বা 0.2। ওকে, তো এটাই হলো উত্তর। তাহলে তোমরা নিচে দিয়ে লিখবে নির্ণেয় মান, সুতরাং নির্ণেয় মান 0.2। ওকে, তো এর পরের অঙ্কটা তোমরা দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.00 বর্গ মিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এবার তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল। এটা হচ্ছে বড় ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আমরা যখন ক্ষেত্রফল জানি, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য মানে কি? বাহু স্কোয়ার, তাহলে সেটা ক্ষেত্রফল হয়। বাহু স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল। তো তাহলে এর মানে কি? যদি আমি বাহু বের করতে চাই, তাহলে ক্ষেত্রফলকে কি করতে হবে? এদিকে স্কোয়ারটা চলে আসলে রুট হয়ে যাবে। তাহলে আমাদের ক্ষেত্রফলকে রুট করলেই আমাদের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব। আর এটা আমি জাস্ট রাফে তোমাদের বোঝানোর জন্য করলাম। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে বাহুর দৈর্ঘ্য তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এখানে আমরা করব, সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান √004 সেমি হয়ে যাবে। কিন্তু না, এখানে মিটার আছে, সরি, এখানে মিটার যেহেতু রয়েছে তাই এখানে কিন্তু মিটার লিখবে। বর্গ মিটার ছিল ক্ষেত্রফলের ফর্মুলায়, আর যখন বাহুর দৈর্ঘ্য হবে তখন কিন্তু মিটার হয়ে যাবে। এরপর আমরা এখানে করে দেখব যে কি কি হয়। তো পিছন দিক থেকে জোড় নিতে হবে। তো জোড়টা এখানে নিয়ে নিই। এবার দেখো 40-এর পর 4-এর পর কিছু নেই, মানে আমি এখানে শূন্য বসিয়ে জোড়টা নিলাম। তো এবার আমাদের ভাগটা করতে হবে, বর্গমূলটা করতে হবে। তো কত দিয়ে করব? প্রথমে এখানে দশমিক তুলে দিয়ে এখানে দশমিক বসিয়ে দিই, তারপর এখানে 0 দিয়ে খাওয়ালে সেই তো 0ই বসবে, তাই দুটো 0-র বদলে আমরা এখানে একটা 0 বসিয়ে দেবো। আর এখানে 0 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। তো দুটো 0-র জন্য একটা 0 আমরা তুলে দিলাম। তারপরে এবার 40টা নিয়ে কাজ করব। তাহলে কত হবে? 6 6 34 হবে। তাহলে 6 6 36। এটা চাইলে তোমরা কিন্তু রাফেও করতে পারো। আর বিয়োগ করলে কত হবে? 4। এরপরে দেখো কত হবে? 4 আর এইদিকে হচ্ছে তাহলে 4 6 6 দুগুণে 12। এবার দশমিকের জন্য এখানেও কিন্তু শূন্য পাবে। এবার দেখো এখানে 12 হয়ে গেল। এরপর এরখানে আমরা যদি জোড় নিই, তাহলে এরপরে আর কিছু নেই, মানে 0 0 রয়েছে। তাহলে আমি এখানে দুটো 0 জোড় নিতে পারবো, কারণ একটা হলে তো হয় না, দুটো জোড় নিতে হবে আমাদের। তাহলে এখানে কি করব? দুটো 0 জোড় নামিয়ে দিলাম। ঠিক আছে, তো একটা কিন্তু জোড় আমরা নিতে পারবো না, একটা 0 কিন্তু নিতে পারবো না, দুটো জোড় আমরা এখানে নামালাম। তাহলে এখানে 3 দিয়ে 3 ত্রিকে 9, তাহলে এখানে 12কে 3 ত্রিকে গুণ করলে 3 ত্রিকে 9,
3 দুগুণে 6, 3 একে 3 হলো। তাহলে এবার বিয়োগ করলে কত হবে 1, আর এখানে হবে 3। এরপরে কিন্তু আরো যেতে থাকবে, তাই আমরা এখানে যেহেতু আমাদের বলেছে 3 ঘর অবধি নিতে, এরপর আরো যাবে, এটা আসন্ন মান বেরোবে, তো তাই আমরা এখানে আর অত করব না। তাহলে লিখে দেবো 0.063 সেমি, আর তারপরে পাশে কিন্তু প্রায় লিখতে হবে। তাহলে উত্তর কি হয়ে গেল, উত্তর বেরোলো এটা। তাহলে উত্তর লিখবে বর্গক্ষেত্রটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত সেমি প্রায়। ওকে, উত্তরটা কিন্তু লিখে দেবে। তারপরের অঙ্কে এবার চলে আসো, বলেছে রবি এবং অনল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি ও 3 সেমি। তাদের বন্ধু অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। অনিলের আঁকা বর্গক্ষেত্রটি অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তো অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য চেয়েছে। আগে প্রথমে অঙ্কটা বোঝো, রবি আর অনল দুটো বর্গক্ষেত্র অঙ্কন করেছে, তাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। রবি যেটা এঁকেছে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.8 সেমি, আর অনিল যেটা এঁকেছে সেটা হচ্ছে 3 সেমি। আর তাদের বন্ধু যে অসীম, সে এমন একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছে ওই বর্গক্ষেত্র রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হচ্ছে অনিলের আঁকা বর্গক্ষেত্রটি। তাহলে আমাদের বের করতে বলেছে অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার বাহুর দৈর্ঘ্য আমরা তো জানি না, তাহলে আমরা এটা ধরে নেব। মনে করি বা ধরি, যে কোনো একটা লিখবে। মনে করি অসীমের আঁকা বর্গক্ষেত্রটির প্রথম আমরা বাহুর দৈর্ঘ্য ধরছি, বাহুর দৈর্ঘ্য x সেমি, যেহেতু এখানে সেমি রয়েছে তাই সেমি লিখবো, x সেমি। সুতরাং অসীমের আঁকা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, x স্কয়ার হয়ে যাবে। বাহুর দৈর্ঘ্য কোন বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গ সেমি হয়ে যাবে। হলো। তারপরে এবার আমরা কি করব, এই যে রবি আর অনিল যে বর্গক্ষেত্র অঙ্কন করেছে সেই দুটোর আগে ক্ষেত্রফল বের করি। তাহলে রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 1.8 তার হোল স্কয়ার বর্গ সেমি। হলো। তো এটা করলে কত হবে, 1.8 ইন্টু 1.8 বর্গ সেমি। তো 1.8 আর 1.8 গুণ করে বেরিয়েছে 3.24 বর্গ সেমি। এরপর অনিল যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে সেটার ক্ষেত্রফল বের করব। অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 3 তার হোল স্কয়ার বর্গ সেমি। তাহলে হবে 3 × 9 বা 9 বর্গ সেমি। হলো। এরপর কি বলেছে দেখো, তাদের বন্ধু অসীম এমন একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছে যে ওই বর্গক্ষেত্রটা রবির আঁকা বর্গক্ষেত্রের সমষ্টির সমান হচ্ছে অনিলের আঁকা বর্গক্ষেত্রটি। তাহলে অনিল যে বর্গক্ষেত্র অঙ্কন করেছে তার দৈর্ঘ্য কত, 9 সেমি। তাহলে এইটা প্লাস এইটা ইকুয়ালস টু 9 সেমি করলেই হয়ে যাবে। তাহলে প্রশ্ন মতে x স্কয়ার প্লাস 3 + 2 4 ইকুয়ালস টু 9। এবার এটাকে এদিকে নিয়ে চলে যাই, 9 বিয়োগ 3.24। তাহলে এবার 9 বিয়োগ করব, কিভাবে বিয়োগ করব, 9 এর পর কিছু নেই মানে দশমিক দিয়ে দুটো শূন্য। 3.24 বিয়োগ করলে কত হবে, 6, আর এখানে হবে কত হবে, এখানে দেখো এখানে হচ্ছে 3, তাহলে হবে এখানে 7 দশমিক, হাতে 1 আছে, 3 আর 1 4, তাহলে এখানে 5.76। তাহলে ওখানে গেল x স্কয়ার, তাহলে x স্কয়ারটা ওইদিকে চলে গেলে x এর স্কয়ারটা এখানে এইদিকে আসলে রুট হয়ে যাবে, তাহলে 5.76, এটার রুট করলে কত বেরোবে
তোমরা সবাই জানো 576 হচ্ছে 23-এর রুট। তো আমি যেহেতু উত্তরটা এখানে জানি যে 23-এর রুট, তাই আমি এখানে 2.3 লিখে দিচ্ছি, তোমরা করে দেখতে পারো। আর এখানে আর রুটের কিন্তু কোনো প্রয়োজন নেই যখন এখানে 2.3 লিখবে। ঠিক আছে, তো তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম। তোমরা উত্তর কি লিখবে? অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2.3 সেমি। ঠিক আছে, তারপরের অঙ্কটা এবার চলো। এর পরের অঙ্কগুলো তোমাদের দিয়েছে সময় ও দূরত্বের চ্যাপ্টার থেকে। তো সময় ও দূরত্ব চ্যাপ্টারটা তোমরা করেছো আশা করি। তো আমি এখানে কিছু এমসিকিউ রয়েছে, আগে প্রথমে সেগুলোর উত্তরগুলো বলে দিচ্ছি, তারপরে বড় প্রশ্নগুলো আসছি। একের দাগের এতে রয়েছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই সেই বস্তুর গতিবেগ। তারপরে গতিবেগ স্থির হলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। এই ফর্মুলাটা তোমাদের বইতে রয়েছে। সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব সরল সমানুপাতি, মানে সময় যদি থেমে থাকে তাহলে গতিবেগ আর দূরত্ব দুটোই হচ্ছে সরল সম্পর্কে থাকবে। আর দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ব্যস্ত সমানুপাতি। ওকে, তারপরে এখানে দেখো বলেছে 2 নম্বর অঙ্কটা আছে, তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত হিসাব করি। তুমি বাসে 40 মিনিটে 18 কিমি যাচ্ছ, তাহলে বাসটার গতিবেগ হিসাব করতে বলেছে। এই যে আগে যে ফর্মুলাটা দেখলাম গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, তাহলে আমাদের এখানে সময় দেওয়া রয়েছে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া রয়েছে, বলেছে বাসটার গতিবেগ কত সেটা বের করতে। তো এই ফর্মুলাটার উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করব। তাহলে কি লিখবো? গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তোমরা চাইলে অঙ্কটা ঐকিক নিয়মে করতে পারো। তো যাই হোক, আমি এখানে জাস্ট যেহেতু তোমাদের যখন তোমরা গতিবেগটা বের করবে সেখানে কিন্তু ঘন্টা পার কিলোমিটার বা এরকম কিন্তু তোমাদের হিসাব করা হয়, কিলোমিটার পার ঘন্টা কিন্তু হয়। এই দেখো উপরে যেহেতু কিলোমিটার রয়েছে, দূরত্ব কতটা 18 কিমি গেছে, আর এটা মিনিটে রয়েছে, তাহলে এই মিনিটটাকে কিন্তু ঘন্টায় নিয়ে যাওয়াটা খুবই জরুরি, না হলে কিন্তু হিসাব গড়বড় হয়ে যাবে। তা মিনিটটাকে ঘন্টায় নিয়ে যেতে হলে মিনিট থেকে ঘন্টায় যেতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তো এবার দেখো আমি কি করছি। সুতরাং বাসটির গতিবেগ সমান সমান তাহলে কত হবে? উপরে রয়েছে 18 আর নিচে রয়েছে 40। এবার 40কে 60 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? কারণ এখানে এটাকে কিলোমিটার নিয়ে যেতে হবে, তাই কিলোমিটার না, ঘন্টায় নিয়ে যেতে হবে। আর এটা তো কিলোমিটার ছিল, তাহলে কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। যদি 60 দিয়ে এটাকে ভাগ করি তবে কিলোমিটার পার ঘন্টা হবে। এরপর দেখো এটা তাহলে উল্টে যাবে, পাশে করছি, জায়গা নেই এখানে। তো 18 গুণ এটা উল্টে গেলে কত হবে? 60/40। আর এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে এই 0 0 কেটে দিই। 4 আর 6 কাটাকুটি করে নিই। প্রথমে রয়েছে এখানে হচ্ছে 2 3 6, 2 2 4, 2 9 18, তাহলে 9 3 3 9 27 কিমি পার ঘন্টা। যেহেতু অতিক্রান্ত দূরত্ব এটার একক কি? কিমি। জাস্ট এখানে বোঝানোর জন্য কিন্তু লিখছি, তোমরা আবার খাতায় লিখতে চাও না। আর এটার একক কি? ঘন্টা, তাহলে কিমি পার ঘন্টা। আমি ভুল করে প্রথমে ঘন্টা বলে ফেলেছিলাম, সেটা আমার ভুল। যাই হোক, এখানে হচ্ছে কিমি পার ঘন্টা। ঠিক আছে, তো এটাই হলো উত্তর। তাহলে বাসটির গতিবেগ কত? 27 কিমি পার ঘন্টা। ওকে, তারপরের অঙ্কটাতে এবার চলে আসো। এর পরের অঙ্কটা কি বলেছে? তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময়ে তুমি 25 কিমি অতিক্রম করবে? ত্রৈরাশিকের সাহায্যে নির্ণয় করো। তো ত্রৈরাশিকের সাহায্যে যেহেতু তোমাদের নির্ণয় করতে বলেছে, তাই আমি এখানে ছকটা করেছি। দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে হচ্ছে দূরত্ব আর এদিকে সময়, কারণ এখানে সময়টাই চেয়েছে, কত সময় তুমি 25 কিমি অতিক্রম করবে। তাই সময় যেহেতু চেয়েছে, তাই আমি সময়ের ছকটা এদিকে করেছি আর দূরত্বটা এদিকে লিখেছি। তাহলে 10 কিমি এর যেতে সময় লাগে 60 মিনিট, আর 25 যেহেতু এখানে ঘন্টায় বলেছে, 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তোমরা এখানে লিখে নিতে পারো 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আমি জাস্ট 60 মিনিট লিখেছি। তোমরা লিখতে পারো এখানে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে 25 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তো এবার উত্তরটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে দূরত্ব আর সময় সরল সম্পর্কে আছে, মানে দূরত্ব বাড়লে সময়ও বাড়বে আর দূরত্ব কমলে সময়ও কমবে। তাই আমি এখানে অনুপাত হিসেবে লিখেছি 10:25, 60:6, তাহলে সময় লাগবে সমান সমান, এবার তোমরা 25 গুণ 60 আর নিচে 10 লিখবে। তাহলে কাটাকুটি করলে কত বেরোবে? 150 মিনিট। তোমরা চাইলেই 150 মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে পারো। তাহলে 150 মিনিটকে ঘন্টায় নিয়ে গেলে কত হবে? 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে,
তোমরা যে কোনো একটা করতে পারো, হয় 150 মিনিট রেখে দেবে বা এটাকে কিন্তু মিনিটে নিয়ে চলতে পারো। আমার মনে হয় যে ঘন্টা আর মিনিট আলাদা করে দিলে খুব ভালো হয়, তো ঘন্টায় নিয়ে চলে যেতে পারো তোমরা। তো উত্তরটা কি হবে তাহলে? তোমরা উত্তরটা তাহলে লিখবে তুমি বা আমি, এখানে যে তুমি বলেছে তাহলে এখানে লিখতে হবে আমি 25 কিমি অতিক্রম করব এত সময় 2 ঘন্টা 30 মিনিটে। আমি 25 কিমি অতিক্রম করব 2 ঘন্টা 30 মিনিটে। ওকে, উত্তরটা কিন্তু অবশ্যই করে লিখবে। তারপরে বলেছে 4 দাগে দেখো এটা থেকে এটাকে নিয়ে মানে এখানে কিমি পার ঘন্টা রয়েছে, তার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। 180 কিমি পার ঘন্টা আর তার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। এখানে যে কিছু লেখা নেই, মানে ঘন্টা মানে কি 1 ঘন্টা, তাই আমি এখানে লিখেছি উপরে 180, আর যেহেতু বলেছে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে, তাহলে 180 কিমি থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়? 1000 দিকে গুণ করতে হয়, কারণ তোমরা জানো যে কিমি থেকে মিটার হচ্ছে সোজা দিক, তাহলে সোজা দিকে গেলে গুণ করতে হয়। আমি আমার সব স্টুডেন্টকে তাই বলি, সোজা দিকে গেলে সবসময় গুণ করতে হয়। আর যখনই তোকে মিটার থেকে কিমিতে আসতে বলবে তখন কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করেছে। আর নিচে দেখো ঘন্টা রয়েছে, যেহেতু ঘন্টা থেকে সেকেন্ডে যেতে বলেছে, তাহলে এখানে যেহেতু মিটার থেকে এখানে বলেছে ঘন্টা থেকে সেকেন্ডে যেতে, তাহলে যখন কিমি থেকে মিটারে যাব তখন 1000 দিয়ে গুণ করলাম উপরে, আর নিচে 60 আর 60 কিন্তু দুবার গুণ করতে হবে, যেটা আমি এখানে করেছি। তাহলে এখানে কাটাকুটি করলে কত হবে? 0 0 কেটে গেল, এই 0 0 কেটে দিলাম। এবার 6 দিয়ে এটাকে কাটলে 6 3 30, সরি 6 2 6 3 18, তাহলে এখানে হলো 30, 6 3 18, এখানে হলো 30। আর এই 6 দিয়ে আমি এটাকে আবার কাটবো, তাহলে হলো 6 5 30, তাহলে 5 10 50 মিটার পার সেকেন্ড উত্তর বেরিয়ে গেল। হয়ে গেল। এরকম করেই কিন্তু করবে অঙ্কটা। তোমরা যদি শুধুমাত্র 60 দিয়ে একবার গুণ করো তাহলে কিন্তু হবে না, কারণ এখানে মিটার থেকে সেকেন্ডে যেতে বলেছে, ঘন্টা থেকে সেকেন্ডে যেতে বলেছে। তো প্রথমে আমাদের মিনিটে যেতে হবে, তারপরে সেকেন্ডে যেতে হবে, তাই 60 দিয়ে দুবার করে গুণ করতে হবে। তারপরে বলেছে দেখো 2080 মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টাতে যেতে বলেছে, তাহলে মিটার থেকে আমাকে কিমিতে যেতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই আমি এখানে 1000 দিয়ে ভাগ করেছি। আর এখানে অবশ্যই করে যখন ভাগটা করবে তখন এটা কিন্তু কিমি হয়ে যাবে, তাই পাশে কিমি লিখবে। আর এখানে 1কে 60 দিয়ে ভাগ করেছি, তাই এখানে ঘন্টা লিখতে হবে, কারণ মিনিট থেকে বলেছে এখানে ঘন্টায় যেতে, সেকেন্ড থেকে তো বলেনি, তাহলে দুবার 60 দিয়ে ভাগ করতে হতো। তো এবার যখন ভাগ করব তাহলে এটা উল্টে যাবে, যেহেতু ভাগ আকারে রয়েছে, গুণ আকারে করতে গেলে সেটা উল্টে যাবে, তাহলে এটা নিচে চলে আসবে আর 60 চলে যাবে উপরে। তাহলে কাটাকুটি করে কত বেরিয়েছে? 1248/10, এটাকে দশমিকে নিয়ে গেছি, উত্তর বেরিয়েছে 124.8 কিমি পার ঘন্টা, এটাই উত্তর। তারপরের অঙ্কটা এবার দেখুন। ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 কিমি দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় অতিক্রম করবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটির সমাধান হলো লিখবে, একদিকে লিখবে দূরত্ব, একদিকে লিখবে সময় ব্র্যাকেটে সেকেন্ড। দূরত্ব হচ্ছে এখানে কিমির যেহেতু রয়েছে তাই এটাকে মিটারে নিয়ে গেছি, মিটারে নিয়ে যেতে হলে কিমি থেকে মিটারে যেতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, সেটা এখানে করেছি, গুণ করে লিখেছি। আর 60কে দেখো এখানে সেকেন্ডে নিয়ে গেছি, 1 ঘন্টা ছিল, ঘন্টায় বলেছে, তাহলে ঘন্টা থেকে প্রথমে মিনিটে গেছে, মিনিট থেকে সেকেন্ডে, তাহলে ওখানে বলেছে 3400। আর এখানে বলেছে 110 আর 90, মানে ট্রেন সেতুর দৈর্ঘ্য রয়েছে, ট্রেনটা কি যখন যাবে তখন ট্রেনটার নিজের যতটা দৈর্ঘ্য আর সেটা অতিক্রম করবে, প্লাস সেতুটার যতটা দৈর্ঘ্য সেটাও অতিক্রম করছে, তাহলে এই দুটো যোগ করতে হবে, অবশ্যই করে এই জিনিসটা করবে। তাহলে এখানে সময় আর দূরত্ব সরল সম্পর্কে রয়েছে, এটা তোমরা চাইলে অনুপাত দিয়েও করতে পারো বা এরকম ভাবে ঐকিক নিয়মেও করতে পারো। তাহলে 72,000 মিটার যায় এত সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে নিশ্চয়ই কম সেকেন্ডে, তাই এখানে ভাগ করেছি। আর তারপরে 200 মিটার সময় যেতে কিন্তু বেশি সময় লাগবে, তাহলে এখানে কাটাকুটি করে কত বেরিয়েছে? 10 সেকেন্ড। এটাই হলো উত্তর। তাহলে উত্তর কি লিখবে? ট্রেনটি 90 মিটার দীর্ঘ একটি সেতুকে 10 সেকেন্ডে অতিক্রম করবে। তোমরা যারা ক্লাস 7 এর ইংলিশ রিলেটেড ভিডিও দেখতে চাও আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটেই কিন্তু আমাদের সলভ করা হয়ে গেল। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও।